হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বারান্দাতে। তো বারান্দাতে গিয়ে দেখি গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম। আসলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ সেটা হচ্ছে বারান্দাতে যাওয়া। বারান্দাতে যাওয়ার পরে সবুজ গাছপালা দেখে কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আর আমার বারান্দাতে একটা মেহেদি গাছ আছে, মেহেদি গাছে ফুল হয়েছে। তো মেহেদি ফুলের এত সুন্দর সেন্ট, বারান্দাতে যাওয়ার পরে যে সেন্টটা পাওয়ার পরে কিন্তু খুব ভালো লাগে। তো মানি প্ল্যান্টগুলোতে প্রথমে পানি দেওয়ার পরে কিন্তু এই পাশে চলে এসেছিলাম। আর অন্যান্য যে গাছগুলি আছে সেগুলিতে একটু পানি দেওয়ার জন্য। আমার বারান্দাতে খুব একটা যে বেশি ফুল গাছ তা কিন্তু নেই। তো পাতাবাহার জাতীয় গাছগুলোই বেশি। যেহেতু আমার বারান্দার একটা অংশে শুধু রোদ পায়, এই যে এখন যে পাশটাতে আমি পানি দিচ্ছি পূর্ব পাশে, এই পাশে এক কর্নারে শুধু রোদ পায়, যার জন্য আমি বেশি পরিমাণ ফুল গাছ লাগাতে পারি না। লাগালেও দেখা যায় মরে যায়। কয়েকবার এনে লাগিয়েছি, তো মরে গিয়েছে। অযথাই টাকাগুলো আমার নষ্ট হয়, এরপর থেকে আনি না। তো এক এক করে আমি সব ফুল গাছে পানি দিচ্ছিলাম। আর এই যে এখানে একটা নতুন করে নয়নতারা গাছ লাগিয়েছি। তো গাছটা নিতে গিয়েছে লাগানোর পরে, তাই একটু পানি দিয়ে দিচ্ছিলাম। এখানে এই যে একটা অ্যালোভেরা গাছ আছে। আসলে প্রথমে যখন আমি অ্যালোভেরা গাছটা লাগাই অনেক ভালো ফলন হয়েছিল। তারপর থেকে জানি না আমি কেন এমন হয়ে যাচ্ছে, শুধু মরে যাচ্ছে। আর এই যে একটা আছে, এখান থেকে আর এর উন্নতি হচ্ছে না। একটা যে আছে একটাই আছে। আর এই যে নয়নতলা সাদা ফুল ফুটেছে। তো আমি যখন প্রথমে নয়নতারা গাছ লাগাই তখন কিন্তু গোলাপি ছিল। তারপরে ওই গাছটা থেকে বীজ পড়ে যে যতগুলো গাছ হয়েছে একবার এক এক কালারের ফুল হয়। একবার গোলাপি হয়, একবার সাদা হয়, একবার হচ্ছে মিষ্টি কালার হয়। জানি না আরও কারো হয় কি না। গাছ পরিচর্যার পরে কিন্তু সরাসরি চলে গিয়েছিলাম কিচেনে, তো নাস্তা বানাতে। আসলে আমরা নাস্তা একসাথে খাওয়া হয় না, যেহেতু রুবামার বাবা চলে যায় সকাল 8:20-এর দিকে। তো ওইভাবে সব কিছু গুছিয়ে একসাথে বসে খাওয়া হয় না। তো ওর নাস্তা করে চলে গেছে। রুবামার স্কুল যেহেতু বন্ধ, উঠতে একটু দেরি হবে। তো ওঠার পরে ওকেও নাস্তা করে দিয়েছিলাম। নাস্তা করানোর পরে কিন্তু আমি সব কিছু ঘরের ফার্নিচার মোছামাছি করে নিয়েছিলাম। তো মোছামাছি করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তারপরে আবারও চলে গিয়েছিলাম দুপুরে রান্না করতে কিচেনে। তো কিচেনে গিয়ে ভাবতেছি কি রান্না করব। এর মধ্যে মনে পড়ে যে আমার কাছে 1 পিস লবণ ইলিশ আছে। তো 1 পিস লবণ ইলিশ দিয়ে কী রান্না করা যায়, এটা ভাবতে ভাবতেই ফুপিকে ফোন দেই। তো বলি যে আসলে 1 পিস লবণ ইলিশ দিয়ে কী রান্না করব। তো ফুপু আমাকে যে রেসিপিটা বলে দেয়, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো 1 পিস লবণ ইলিশ ছিল, সেটাকে আমি পানির ভিতরে ভিজিয়ে নিয়ে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই যে কিছু শুকনা মরিচ সিদ্ধ করে নিয়েছিলাম একটু গরম পানিতে যাতে নরম হয়। কয়েক কোয়া রসুন নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আসলে শুকনা মরিচটা একটু সেদ্ধ করে নিলে হয় কি বাটতে সুবিধা হয়। তো শুকনা মরিচ আর রসুনটা আমি পাটায় ভালো করে পিষে নেব, আর হচ্ছে ইলিশ মাছটা থেতলে নেব। কেউ চাইলে শুকনো মরিচটা এমনিও বাটা যাবে, কিন্তু সেক্ষেত্রে একটু কষ্টটা বেশি হবে। সিদ্ধ করে নিলে মরিচটা নরম হবে, পিষতে কিন্তু অনেকটাই আরাম হবে। তো যেহেতু আমি সিদ্ধ করে পিষেছি, তা আমার কাছে কিন্তু খুব আরাম লেগেছে, বাটতেও খুব সহজ হয়েছে। তারপরে মরিচ আর রসুনের কোয়াগুলো আমি পাটায় নিয়েছিলাম পেষার জন্যে। তো এখানে কিন্তু কোনো রকম অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। জিরা বাটা বলেন বা ধনিয়া বাটা বলেন, হলুদ বাটা বলেন, কোনো কিছুই না। তারপরে কিন্তু মরিচটা পিষে নেওয়ার পরে আমি মাছটা থেতলে নিচ্ছিলাম পাটার ভিতরে। আসলে থেতলানোর সময় মাছটা কিন্তু বারবারই ছুটে যাচ্ছিল। যেহেতু আমার আরেক হাতে ফোন ছিল, তো ওইভাবে আসলে ঠিক করে ধরতেও পারতেছিলাম না। মাছগুলো মনে হচ্ছিল যে লাফাচ্ছিল, এরকম লাগতেছিল। যাই হোক, কষ্ট করে একটু থেতলে নিলাম। মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো মাছগুলো থেতলে নেওয়ার পরে কিন্তু আমি কাঁটাগুলো বেছে নেব। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরেক কয়েকজনের কাছে পৌঁছাতে। আসলে গত ভিডিওতে কিন্তু লাইক নিয়ে অনেক কথাই বলেছিলাম। অনেক আপুরা বলেছে যে আসলে নেটওয়ার্কের কারণে এমন সমস্যা হচ্ছে। আবার অনেক আপুরা বলেছে যে না, এরকমটা আমার সাথেও হচ্ছে, কমেন্ট পড়ে, লাইক পড়ে না। তো এরকমটা হয়। আসলে এটা যদিও বা এখন নেটওয়ার্কের কারণে, সমস্যার কারণে এরকম হচ্ছে। কিন্তু এর আগেও কিন্তু এরকম হয়েছে যে কমেন্ট হচ্ছে কিন্তু লাইক হচ্ছে না। এটা শুধু এই 2-1 দিনের মধ্যে যে এরকম হচ্ছে এটা নিয়ে কিন্তু আমি বলিনি। এর আগেও আমার সাথে কয়েকবার হয়েছে, যার কারণে আসলে বলা।
আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর ইতিমধ্যে যারা এইসব কাজগুলি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এপাশে কিন্তু আমার মাছটা থেতলে নিয়ে কাঁটাগুলো বেছে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি খুব বেশি যে তেল ব্যবহার করেছি তা কিন্তু না। 4টা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি দিয়েছি। হালকাভাবে ভেজে নিয়েছি, বেশি লাল করিনি। তো আবার কাঁচা কাঁচা যে একটা ভাব ওটাও নেই, মিডিয়ামে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু ওই যে বাটা মশলা ছিল ওটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ। তো লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে, যেহেতু ইলিশটার ভিতরে একটু লবণাক্ত ভাব থাকে, এর জন্য তো খুব সামান্য পরিমাণ দিয়েছি। আর মশলাটা দিয়ে দেওয়ার পরে সামান্য পানি দিয়েছিলাম যাতে পুড়ে না যায়। তারপরে কিন্তু মশলাটার পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো আসলে মশলাটা যখন আমি মেশাচ্ছিলাম তখন মশলাটা থেকে একটা স্মেল আসছিল। তখনই মনে হচ্ছিল যে আসলে খেতে অনেক টেস্টি হবে। এটা কিন্তু আমি আসলে জীবনের প্রথম এবার খেলাম এবং বানালাম। এর আগে কখনোই আমার ট্রাই করা হয়নি। তো খেয়ে দেখলাম খুবই সুস্বাদু। তো ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যদি ভালো হয় তো ভিডিওটা শেয়ার করব, না হলে শেয়ার করব না। তো খেয়ে দেখেছি অনেক টেস্টি, এইজন্যই আসলে শেয়ার করা। আর মশলাটা কষানোর পরে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আমি যে আগে থেকে মাছটা থেতলে বেছে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দিয়েছি। তো মাছটা দিয়ে মশলার সাথে কিন্তু ভালোভাবে মিশাচ্ছিলাম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্রথমে কাঁকরোল ভাজি। তো কাঁকরোল ভাজিটা দেখে কিন্তু আমার অনেক আপুরা আমার কাঁকরোল ভাজির খুব প্রশংসা করেছে। আর শিমুল আপু তো বলেছে আপুর নাকি ভাজিটা দেখেই খেতে ইচ্ছে করেছে। তা আপু চলে আসো আমার বাসায়, আমি তোমাকে অবশ্যই কাঁকরোল ভাজি করে খাওয়াবো ইনশাল্লাহ। আর এই যে মাছটা কিন্তু ভালোভাবে সব মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো এটা করতে কিন্তু খুব একটা যে সময় লাগে তা না, কারণ যেহেতু লবণ ইলিশটা একদম সেদ্ধর মতোই থাকে। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, খুব একটা বেশি পরিমাণ পানি এটাও কিন্তু দেইনি, শুধু মশলাটা কাঁচা যাতে ফ্লেভার না আসে তার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম একটু পানি দিয়ে। আর এই পর্যায়ে এসে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে কাঁচামরিচটা হচ্ছে এক্সট্রা আমি দিলাম একটু ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে এর জন্য। এটা না দিলেও এমন যে ক্ষতি হবে, ভালো লাগবে না সেটা কিন্তু না। কেউ না চাইলে নাও দিতে পারেন। তো দিলে আসলে সুন্দর দেখা যাবে, লালের মধ্যে সবুজ। তো লালের মধ্যে সবুজ এটা বলতে গিয়ে কিন্তু দেশের কথা মনে পড়ে গেল। তো এখন কিন্তু সব স্টুডেন্টরা বলছে যে দেশ কিন্তু এখন আর লাল সবুজের নেই, পুরোই দেশ লাল হয়ে গিয়েছে। আর এই তো এই যে আমার ভর্তাটা কিন্তু একদম রেডি, আমি উঠিয়ে নিয়েছি। আর এই পাশে কিন্তু এই যে রুবামার জন্য রান্না করছিলাম মুরগির মাংস আলু দিয়ে। কারণ এই ভর্তা দিয়ে তো রুবামা ছোটো মানুষ, সে তো আর খেতে পারবে না। আমরা যখন শুটকি ভর্তা এরকম খাই, ওর জন্য আলাদা করে আবার মুরগি বা মাছ যেটাই হোক রান্না করি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মুরগিটাই রান্না করি, মাছটা রান্না করি না। তো এখানে বেশি পরিমাণ আলু দিয়ে মুরগিটা রান্না করা হচ্ছিল। শুধু আমি না, যারা আমরা মায়েরা আছি, বাচ্চার মায়েরা, তো সবাই কিন্তু জানি বাচ্চারা আলু খেতে এত পছন্দ করে। তো রুবামা যদি মাংস 1 পিস খায়, দেখা যায় আলুই কিন্তু 2 পিস খায়। আর আলু সেদ্ধ করা দেখলেই তখন থেকেই বলবে মা আমাকে একটু আলু দাও, আমি আলু খাবো। এতটাই আলু পছন্দ করে। আর এখানে রাইস কুকারে একটু পোলাও বসিয়ে দিয়েছিলাম রুবামার জন্য। তো রুবামা পোলাওটা খুব খেতে পছন্দ করে, পোলাও বিরিয়ানি। আসলে শুধু রুবামা না, আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চারাই পোলাও বিরিয়ানি এসব খেতে খুব পছন্দ করে। তো একটু বেশি পরিমাণে রান্না করে নিয়েছিলাম, একটু ডিপে উঠিয়ে রাখবো। তো সময় সুযোগ বুঝে আবার মাঝে মাঝে বের করে গরম করে খাইয়ে দেই। আর এখানে ঢাকনা খুলতেই কিন্তু আমি একদম চমকে উঠেছি ম্যাজিকের মতো। মনে হচ্ছে আমি স্বপ্নে দেখছি এরকম। তো বান বানানোর জন্য একটু চেষ্টা করেছিলাম। তো চেষ্টা যে এত তাড়াতাড়ি সফলতা অর্জন করব সেটা ভাবতে পারিনি। তো নিজের হাতের বান পেডি দিয়ে বার্গার বানিয়েছিলাম বিকেলের নাস্তায়। তো খুব মজা হয়েছিল। তো বার্গারটা দেখাতে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।